আচ্ছা, যদি আপনাকে বলা হয় সাঁতার শেখার জন্য আপনি পানিতে নামবেন, যদি আপনাকে বলা হয় ড্রাইভিং শেখার জন্য আপনি গাড়ি চালাবেন, কিন্তু যদি আপনাকে বলা হয় ব্যবসা করার জন্য তখন আপনি কি করবেন? আপনার মাথায় হয়তো একসাথে হাজারটা প্রশ্ন ঘুরছে। আমি কি নিয়ে ব্যবসা করব, কিভাবে শুরু করব, কত টাকা লাগবে, টাকা কোথা থেকে জোগাড় করব, লস হলে কি হবে, পরিবার কি বলবে, ব্লা ব্লা ব্লা। লক্ষ্য করলেন, আগের দুইটা প্রশ্নের উত্তর আপনি 1 সেকেন্ডেই দিয়ে ফেলেছিলেন, কিন্তু ব্যবসা এই একটা শব্দই আপনাকে পুরোপুরি থামিয়ে দিল। আর ঠিক এই মানসিক বেড়াজালেই আটকে 100 জনের মধ্যে 90 জনের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সূচনাতেই সমাপ্ত হয়। তাই আজ আমি আপনাদের জন্য এইসব ভয়, প্রশ্ন এবং সকল দ্বিধাকে মাথায় রেখে 3টা বাস্তব, প্র্যাকটিক্যাল এবং 2026-এর জন্য সময়োপযোগী ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি, যেগুলো আপনি খুব অল্প পুঁজি দিয়েই শুরু করতে পারবেন। এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি, নবম শ্রেণীর ছাত্র হোক, স্বামী স্ত্রী একসাথে হোক, গৃহিণী হোক বা বেকার যুবক, যে কেউ তার যে কোনো অবস্থান থেকেই এই 3টা ব্যবসার যে কোনো একটা শুরু করতে পারবেন। তাই সব কাজ একপাশে সরিয়ে রেখে পুরো মনোযোগটা আজকের ভিডিওতে দিন, কারণ এই ভিডিও শেষ করলে আপনি শুধু আইডিয়া নয়, একটা পরিষ্কার সিদ্ধান্ত নিয়েই উঠবেন। আর হ্যাঁ, এই 3টা ব্যবসার মধ্যে এমন একটা আইডিয়া রয়েছে যেটা আপনি মাত্র 10,000 টাকায়ও শুরু করতে পারবেন। তো ভাইজান, মূল টপিকে যাওয়ার আগে আপনাদের একটা বিষয় জানানো জরুরি বলে আমি মনে করছি। সেটা হলো, আজ 2026 সালে এসে যদি আপনি ব্যবসা করতে চান, তবে আপনাকে ব্যবসার সার্বিক গতিবিধির সম্পর্কে একটু জানতে হবে। কারণ আজ থেকে 50 বছর আগের ব্যবসা আর বর্তমানের ব্যবসার মাঝে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তাই আমি অনেক সময় বলি, যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে বর্তমান সময়ের বাস্তব পরিস্থিতি এবং বহির্বিশ্বের অনেক কিছু সম্পর্কে জানতে হবে। এই যেমন আজ থেকে 300-400 বছর আগে ইউরোপ বর্তমানের মতো এতটা সমৃদ্ধশালী ছিল না। তখন ইউরোপে জন্ম নেওয়ার অর্থ হলো আপনি সব থেকে দুর্ভাগা, কারণ তখন সেখানে অসংখ্য মানুষ কেবল ঠান্ডাতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যেত। 1710 সালে ফ্রান্সে 6 লক্ষ মানুষ মারা গিয়েছিল কেবল এই ঠান্ডার কারণেই। 6 লক্ষ সংখ্যা হিসেবে বর্তমানে কতটা সিগনিফিকেন্ট, তাহলে ভাবুন তখন এই সংখ্যাটা কতটা বিশাল ছিল। এছাড়াও তখন ইউরোপের প্রতিটা দেশ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকত। এমনকি ছোট ছোট দেশগুলোতে অনেক সময় একসাথে 3-4টে ওয়ারও চলত। কৃষিও ছিল প্রায় অসম্ভব, মানুষ বরফের ওপর চাষ করতে পারত না। উল্টো ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য গাছ কেটে আগুন জ্বালাতে হতো। এবং এই গাছ কাটা এতটাই ভয়াবহ রকম বেড়ে গিয়েছিল যে ইংল্যান্ডে মাত্র 7% ফরেস্ট ল্যান্ড অবশিষ্ট ছিল, আর আয়ারল্যান্ডে 2%। পরিস্থিতি এতটাই অস্বাভাবিক ছিল যে কেউ মারা গেলেও তাকে দাফন করার জন্য অনেক সময় কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতো যেন বরফের প্রকোপ কমে এবং তা খননযোগ্য হয়। সেখান থেকে মাত্র 150-200 বছরে ইউরোপ পৃথিবীর সবচেয়ে স্ট্রং কন্টিনেন্টে পরিণত হয়ে ওঠে, আর ব্রিটেন হয়ে যায় গ্লোবাল সুপার পাওয়ার এবং পুরো ইউরোপ মিলে পৃথিবীর প্রায় 80% কন্ট্রোল নিজেদের হাতে আনে। আপনি নিশ্চয়ই ভাবছেন এ তো অসম্ভব। এই পরিবর্তনের রহস্য কি? উত্তর হলো গুপ্তধন। হ্যাঁ, ইউরোপের মাটির নিচে থাকা গুপ্তধন, কয়লা এবং লোহা, এই উপাদানগুলো ব্যবহার করে তারা তাদের পুরো ইতিহাস পাল্টে দেয়। যদিও ইউরোপ বর্তমানে আবারও তাদের মর্যাদা হারাতে শুরু করেছে। সেটা কিভাবে, তা অন্য কোনো একদিন ব্যাখ্যা করব, অন্যথায় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, এখন একই সিনারিও বাংলাদেশেও চিন্তা করুন। আমাদের দেশে এমন কি আছে যা আমাদের অর্থনীতিকেও ইউরোপের মতোই রাতারাতি বদলে দিতে পারে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইউরোপের গুপ্তধন ছিল মাটির নিচে, আর আমাদের গুপ্তধন রয়েছে মাটির ওপরে। সেটা কি? এই বিশাল জনসংখ্যা। যদি আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে শিখি, যেমনটা চীন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, তাহলে শুধু দেশের ভাগ্যই বদলাবে না, আপনার আমার ব্যক্তিগত ভাগ্যও বদলাবে। কিন্তু প্রশ্ন হলো, জনসংখ্যাকে ভিত্তি করে তো অসংখ্য ব্যবসা দাঁড়িয়ে আছে, এর মধ্যে থেকে কোন ব্যবসাটি আপনি বেছে নেবেন? উত্তরটা সহজ। এই বিশাল জনসংখ্যার সবার প্রথমে কিসের প্রয়োজন? হ্যাঁ, খাবারের। তাই তো বাংলাদেশে 1-2 টাকার চকলেটও প্রতি বছর প্রায় 800 থেকে 2000 কোটি টাকার বাজার তৈরি করছে। তাহলে ভাবুন, দেশের মূল খাবার বা কৃষিজাত পণ্যের বাজারের সম্ভাবনা কতটা বিশাল। কিন্তু দুঃখের বিষয় হলো, কৃষি শব্দটা শুনলেই আমাদের আধুনিক যুব সমাজ নাক সিটকায়। তারা ভাবে কৃষি মানেই তো কৃষক বা চাষা, আর চাষাদের আশা কখনোই পূরণ হয় না। হ্যাঁ ভাইজান, আমি আপনার মতোই এমনই ভাবতাম, কিন্তু হঠাৎ করে একদিন খান স্যারের একটি ভিডিও আমার সামনে চলে আসে। সেই ভিডিও দেখে আমি বুঝতে পারি আমাদের চিন্তাধারা পরিবর্তন করার সময় চলে এসেছে। কারণ আধুনিক কৃষি যে কতটা এগিয়ে গেছে তা আমার আপনার চিন্তারও বাইরে। খান স্যার ওই ভিডিওতে একটা অভিনব পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন অ্যাডভান্স টেকনোলজি। এই অ্যাডভান্স টেকনোলজি যে কতটা শক্তিশালী এবং সম্ভাবনাময়, যারা এই পদ্ধতি শোনেননি বা দেখেননি তারা কখনোই বুঝতে পারবেন না। মূলত এই পদ্ধতির শুরুটা হয় একটা পুকুরে মাছ চাষ দিয়ে। তো প্রথম কাজ, পুকুরের ঠিক ওপরে আপনাকে একটা মুরগির খামার তৈরি করতে হবে। আর এখানে লেগহর্ন মুরগি হলে সবচেয়ে ভালো, কারণ এই মুরগি বছরে প্রায় 365টা ডিম দেয়, মানে প্রায় প্রতিদিনই ইনকাম। এখন আসল ম্যাজিকটা কোথায় জানেন? এই মুরগির বিষটা যখন খামার থেকে সরাসরি পুকুরের পানিতে পড়বে, সে
সেটাই হয়ে যাবে মাছের হাই প্রোটিন খাবার। মুরগির বিষ্ঠা মাছের জন্য এতটাই পুষ্টিকর যে মাছ তার ভেতর থেকে শুধু দরকারি প্রোটিনটা শোষণ করে নেয়, বাকি অংশ বর্জ্য হিসাবে বের করে দেয়। একটু সহজ করে বলি, আমরা যখন শ্বাস নেই তখন বাতাসের সাথে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, কারো ক্ষেত্রে ধূমপান থেকে ধোঁয়া অনেক কিছুই ঢুকে যায়, কিন্তু আমাদের ফুসফুস কেবল অক্সিজেনটাই রেখে দেয় আর বাকি সব বের করে দেয়। ঠিক তেমনি মাছও মুরগির বিষ্ঠা থেকে শুধু প্রোটিনই নেয়, তাহলে অর্ধেক কাজ শেষ। আলাদা করে মাছের খাবার দেওয়ার ঝামেলা আর নেই। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজে, পানিতে অক্সিজেন বাড়ানো। মাছ যত ভালোই খাবার পাক না কেন, পানিতে যদি পর্যাপ্ত অক্সিজেন না থাকে তাহলে গ্রোথ হবে না। পানিতে অক্সিজেন বাড়ানোর সবচেয়ে সহজ উপায় কি? পানিতে নড়াচড়া বা ঢেউ তৈরি করা। আর এখানেই আসে গল্পের দ্বিতীয় চরিত্র, হাঁস। এই পদ্ধতিতে সবচেয়ে উপযোগী হলো খাকি ক্যাম্বেল হাঁস। এই হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, বছরে প্রায় 300 থেকে 350টা ডিম দেয়। মোটেও মাংসাশী না, মানে মাছ খাবে না, বরং মাছের ক্ষতিকর যত পরজীবী আছে সেগুলো খেয়ে ফেলে। আর সারাদিন সাঁতার কেটে কেটে পানিতে তৈরি করে প্রচুর অক্সিজেন। এখন পর্যন্ত কি দাঁড়ালো? মুরগি থেকে মাছের খাবার, হাঁস থেকে পানির অক্সিজেন প্লাস পরজীবী নিয়ন্ত্রণ। এবার নিতে হবে একটু স্মার্ট পদক্ষেপ। প্রতি সপ্তাহে একবার হাঁস মুরগির খামারে চুনের ছিটা দিতে হবে। এর উপকারিতা 3টা। 1. হাঁস মুরগি থাকবে রোগমুক্ত। 2. চুন পানিতে গিয়ে ক্ষতিকর গ্যাস কমাবে। 3. পানির অক্সিজেন লেভেল বাড়বে। এবার পুকুরের চারপাশে কি করবেন? চারিদিকে কলা গাছ লাগান। কলা গাছ প্রচুর পানি খায়, পুকুরের পানি পেয়ে ফলন হবে দারুণ। পুকুরের একপাশে লাগান ঝিঙে চাষ। ঝিঙে পানির ধারে খুব দ্রুত বড় হয়, ফলন ভালো, বাজার দরও ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ঝিঙের লতা পুকুরের একপাশ ঢেকে ফেলবে, ফলে ওই অংশটা থাকবে ছায়াযুক্ত ও ঠান্ডা। এই জায়গাটাই হয়ে যাবে মাছের প্রাকৃতিক আশ্রয় কেন্দ্র। এখন নিশ্চয়ই আপনার মাথায় একটা প্রশ্ন আসছে, ভাইজান যদি কেউ পুকুরে বিষ দেয়? খান স্যার এই বিষয়েও সমাধান দিয়েছেন। যদি এমন কিছু ঘটে, চারপাশের কলা গাছ কেটে ছোট ছোট করে পুকুরে ফেলে দিন, এতে বিষের প্রভাব প্রায় অর্ধেক কমে যায়। যদিও সত্যি কথা বলতে বিষের প্রকোপে যেখানে মানুষই বাঁচে না, সেখানে মাছ বাঁচানো অনেক কঠিন, তাই নিরাপত্তার দিকটাও অবশ্যই মাথায় রাখতে হবে। তো পুরো সিস্টেমটা দাঁড়ালো মাছ প্লাস মুরগি প্লাস হাঁস প্লাস কলা প্লাস ঝিঙে, সবকিছুকে একসাথে মিলে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। এটাকেই খান স্যার বলেছেন অ্যাডভান্স টেকনোলজি ভিত্তিক সমন্বিত কৃষি। এই পদ্ধতি বিদেশে অনেক আগে থেকেই জনপ্রিয়, কিন্তু আমাদের দেশে এখনো এই বিষয়ে খুব কম মানুষই জানে। তবে আমি খোঁজ নিয়ে দেখেছি বাংলাদেশের কিছু বুদ্ধিমান খামারি ইতিমধ্যেই এই পদ্ধতিতে কাজ করে অসাধারণ সফলতা পেয়েছেন। 500 হাঁসের মধ্যে আমার ডিম যদি 300 দেয়, 14 টাকা পিছু বিছি, 3-14 4200 টাকা আমি পাচ্ছি। খাচ্ছে সর্বোচ্চ 17-1800 টাকা, তারপরও ঘরে ঢুকতেছে দিন 2000 টাকার উপরে। মাসে হিসেব করেন 60,000 টাকা, 7,20,000 টাকা আমার বছরে আসতেছে 500 হাঁস হতে। হাঁস পালন আমরা প্রায় 20 বছর আগে থেকে শুরু করছি। পাশাপাশি মাছ চাষ করতেছি। আমি ভালোই লাভবান আছি। 50-60 হাজার টাকা মাসে পাই। আমার সংসার খরচ চলে, আরো আয় থাকে, আরো মাছের থেকে পাই বছরে আপনার 8-10 লক্ষ টাকা। 600 হাঁসের পিছনে খরচ হইতাছে 3,000-3,500 মতো। প্রতিদিন ডিম বিক্রি করলে 7,000, 7,500, 6,500 এরকম আসতেছে। তো পার ডে 3,000-3,500 টাকা থাকতেছে, মান্থলি 1 লাখ টাকা আয় হইতাছে। আমার এখানে মাছও আছে, হাঁসও আছে। তবে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার ভাইজান, এটা কোনো জাদুর ব্যবসা না যে আজ শুরু করলেন আর কালই তাদের মতো সফল হয়ে গেলেন। এই ধরনের সমন্বিত খামার করতে হলে আপনাকে অবশ্যই নিজের জেলার কৃষি অধিদপ্তর থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে, কারণ সঠিক জ্ঞান ছাড়া এই কাজ শুরু করলে লাভ তো দূরের কথা, উল্টো ক্ষতির সম্ভাবনাই বেশি। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো ছোট আকারে শুরু করা, সময়ের সাথে সাথে লাভ লস বুঝে নেওয়া, ভুলগুলো ধরা এবং ধীরে ধীরে স্কেল বাড়ানো। যাই হোক, যদি আপনার কাছে এমন কোনো পুকুর না থাকে অথবা আপনি যদি সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত হতে আগ্রহী না হন, তবে আমাদের দ্বিতীয় আইডিয়াটি ঠিক আপনার জন্যই, কারণ এই ব্যবসাটা শুধু বর্তমানের জন্য গুরুত্বপূর্ণ না। এই ব্যবসাটা এমন, যদি ঠিকঠাকভাবে পরিকল্পনা করে শুরু করতে পারেন, তাহলে শুধু আপনি না, আপনার পরের কয়েকটা প্রজন্মও আপনার এই সিদ্ধান্তের উপর ভর দিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। কথাটা শুনতে অবাক লাগছে, কিন্তু বিশ্বাস করুন এটাই বাস্তব। হ্যাঁ, বাংলাদেশের জন্য এই আইডিয়াটা এখনো নতুন, শুরুর দিকে একটু কঠিন লাগবেই, কিন্তু যারা সময়ের আগেই ভবিষ্যৎ দেখতে পারে তারাই শেষ পর্যন্ত ইতিহাস বানায়। এই ব্যবসার গুরুত্ব বোঝার জন্য আমি আপনাকে একটা খুব সহজ সাধারণ প্রশ্ন করি। এই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখছেন, কিন্তু ধরে নিন ঠিক এখনই আপনার বাবা মা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। আপনি যদি বাড়িতেই থাকেন তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি যদি অন্য জেলায় চাকরি করেন অথবা দেশের বাইরে থাকেন, তখন কি করবেন? চাকরি ছেড়ে দেশে চলে আসবেন? তা কি সম্ভব? হুট করে ফ্লাইট ধরবেন, নাকি ফোনে বলবেন ডাক্তারের কাছে যাও, আমি কলেই আছি? বাস্তবতা হলো বিদেশে বা দূরে থাকা সন্তানদের জীবনের সবচেয়ে অসহায় মুহূর্ত এটা। আমরা বাইরে যাই ভালো ভবিষ্যতের আশায়, কিন্তু পেছনে রেখে আসি সবচেয়ে দামি সম্পদটা, আমাদের বাবা মাকে। বাবা হাসপাতালে ভর্তি, মা একা, কাগজপত্র বোঝে না, ডাক্তার কি বলছে বুঝতে পারে না, ঔষধ ঠিকমতো খাচ্ছে কিনা দেখার কেউ নেই। এই কষ্টটা তারাই পুরোপুরি বুঝবে যাদের ঘরে কোনো বয়স্ক অসুস্থ মানুষ আছে। এখন একটু অবাক
করা তথ্য দেই। বেসরকারি ডেটা অনুসারে বাংলাদেশের প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ বিদেশে কর্মরত। দেশের ভেতরে অন্য জেলা বা শহরে চাকরি করা মানুষের হিসাব ধরলে সংখ্যাটা আরও অনেক বড়। বাংলাদেশে বর্তমানে 60 বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 9.47%, মানে 1,50,60 লাখের মতো। আর 2022 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে নিউক্লিয়ার বা একক পরিবার দ্রুত বেড়ে গেছে। একটা পরিবারের গড় সদস্য এখন মাত্র 4.26 জন। 2026 সালে এসে সংখ্যাটা যে আরও কমেছে এটা আপনি বা আমি দুজনেই জানি। এখন এই 3টা তথ্য একসাথে রাখুন: বাইরে থাকা সন্তান, দেশে থাকা বয়স্ক বাবা মা, একক পরিবার, নো সাপোর্ট সিস্টেম। এই 3টা মিলেই তৈরি করে একটা ভয়ঙ্কর শক্তিশালী বিজনেস আইডিয়া। সেটা কি? আপনি চাইলে একটা ওল্ড প্যারেন্ট কেয়ার সাপোর্ট এজেন্সি খুলতে পারেন, যেখানে আপনার এবং আপনার বন্ধুদের কাজ হবে যেসব ছেলে মেয়ে বিদেশে বা দূরে চাকরি করছে আর যাদের বাবা মা গ্রাম বা শহরে একা, তাদের বাবা মার পাশে এমনভাবে দাঁড়ানো যেন তারা বুঝতেই না পারে তাদের সন্তান দেশে নেই। হাসপাতালের লাইনে দাঁড়ানো, ডাক্তারের কথা বুঝিয়ে বলা, রিপোর্ট পড়ে বোঝানো, ঠিক সময়ে ওষুধ খাচ্ছে কিনা দেখা, প্রয়োজনে হাসপাতালে ভর্তি করানো, আর সংকটের মুহূর্তে একজন আপন মানুষের মতো পাশে থাকা। এর বিনিময়ে আপনি নিতে পারেন মাসিক সাবস্ক্রিপশন। আজ মানুষ বিনোদনের জন্য নেটফ্লিক্স, স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন নিচ্ছে, তাহলে রাতের নিশ্চিন্ত ঘুমের জন্য আপনার সাবস্ক্রিপশন নেবে না কেন? আর সবচেয়ে মজার ব্যাপার জানেন, বাংলাদেশের কিছু এজেন্সি আছে যারা শুধু হেলথ সাপোর্ট দেয়, কিন্তু ওভারঅল লাইফ সাপোর্ট এভাবে সমন্বিতভাবে এখনো কেউ দিচ্ছে না। মানে এই মার্কেট এখনো প্রায় ফাঁকা। আপনি চাইলে শুরু করতে পারেন। আপনি চাইলে শুরুতে প্রতিটা পাড়া মহল্লা টার্গেট করে যারা বিদেশে আছে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এমন অসংখ্য মানুষ পাবেন যাদের টাকার অভাব নেই, কিন্তু অভাব আছে বাবা মাকে দেখাশোনা করার মতো একজন বিশ্বস্ত মানুষের। এই অভাবটাই যদি আপনি পূরণ করতে পারেন তাহলে এটা আর শুধু একটা বিজনেস থাকবে না, এটা হয়ে উঠবে একটা মানবিক সমাধান। তাই বিষয়টা শুধু এক কানে শুনে অন্য কান দিয়ে বের করার মতো না, একবার গভীরভাবে ভেবে দেখুন, কারণ আজ শুরু না করলে কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে। এবার তৃতীয় ব্যবসাটির কথায় যাওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। একটা নবম শ্রেণীর ছাত্র যে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যায়, ক্লাস শেষ করে বিকেলে বাড়ি ফেরে, তারপর মায়ের সহযোগিতা নিয়ে একটা ছোট্ট কাজ করে, রাতে আবার পড়তে বসে। আপনার কি মনে হয় এরকম একটা ছেলের পক্ষে মাসে কি লাখ টাকা আয় করা সম্ভব? আমাদের কাছে শুনতে অসম্ভব লাগলেও এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন সুরজ বিশ্বাস। বাংলাদেশ প্রতিদিন সহ দেশের একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে মানিকগঞ্জের মাত্র 14 বছরের এক কিশোর ইউটিউব দেখে কোয়েল পাখি পালন করে মাসে লাখ টাকা আয় করছে। সুরজ কোনো বড় পুঁজি নিয়ে শুরু করেনি, কোনো ফার্মিং ডিগ্রি ছিল না, শুধু ছিল কৌতূহল আর শেখার আগ্রহ। শখের বসে ইউটিউব দেখে সে শুরু করে মাত্র 500টি কোয়েল পাখি নিয়ে। কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারে যে কোনো ব্যবসার মতো এই ব্যবসাতেও সুযোগ আছে যদি সঠিকভাবে করা যায়। তখনই সে কৌশল বদলায়, ডিম বিক্রির পাশাপাশি ছোট কোয়েলের বাচ্চা এনে 1 মাস পালন করে সেগুলো খামারিদের কাছে বিক্রি করা শুরু করে। ধীরে ধীরে তার খামার বড় হয়, অর্ডার বাড়ে এবং আজ তার অবস্থা এমন সে কুরিয়ারের মাধ্যমেও দেশের বিভিন্ন প্রান্তে কোয়েল পাখি পাঠাচ্ছে। মাত্র 14 বছর বয়স সুরজের, পড়ছেন নবম শ্রেণীতে। এই বয়সেই তার মাসিক আয় লাখের ঘরে। সুরজ জানায় ইউটিউব দেখে প্রথমে কোয়েল পাখি পালনের স্বপ্ন দেখেন তিনি, পরে সেখান থেকেই 500 বাচ্চা দিয়ে সফলতা পান। কর্মচারীদের বেতন, অন্যান্য খরচ মিটিয়ে তার মাসিক আয় লাখ টাকা। আর শুধু সুরজই না, তার মতো আরো অসংখ্য উদ্যোক্তা আছে যারা কোয়েল পাখি পালন করে নিজেদের জীবন বদলে ফেলেছেন। সোনার হরিণ সরকারি চাকরির মায়া ছেড়ে আসা শহীদ বছরে বিক্রি করেন 4 কোটি টাকার কোয়েল পাখি ডিম ও বাচ্চা। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বলি, আপনি আজ শুরু করলেই আগামীকাল চাঁদ বা সুরজ হয়ে যাবেন, বিষয়টা এমন না। সফল খামারিদের গল্প যদি ভালো করে শোনেন তাহলে দেখবেন এই সফলতার পেছনে আছে অসংখ্য রাতের ঘুমহীন পরিশ্রম, লাভ লসের চড়াই উতরাই, ভুল সিদ্ধান্ত আর সেখান থেকে শেখার শিক্ষা। তাই আপনি যদি এই ব্যবসায় আগ্রহী হন তাহলে শুরুটা হোক ছোট। চাইলে মাত্র 50টি কোয়েল পাখি দিয়েই আপনি যাত্রা শুরু করতে পারেন। আমার ধারণা 50টি কোয়েল নিয়ে শুরু করতে প্রায় 10,000 টাকাই যথেষ্ট। এরপর সময়ের সাথে সাথে যখন আপনি লাভ লস বুঝতে পারবেন, ম্যানেজমেন্ট শিখবেন, তখন খামার বড় করাটাই হবে সবচেয়ে স্বাভাবিক সিদ্ধান্ত। তবে খামার জাতীয় যে কোনো কাজ শুরু করার আগে একটা কাজ অবশ্যই করবেন, নিজ জেলায় কৃষি অধিদপ্তর থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেবেন এবং ইউটিউবে সেই বিষয়ের বিশ্বস্ত বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক ভিডিও দেখবেন। তাহলেই আপনি বুঝতে পারবেন এই কাজটা আসলেই আপনার জন্য উপযুক্ত কিনা। সবশেষে একটা কথাই বলি, বিজনেস শেখা একদম সাইকেল চালানো শেখার মতো। আপনি 20 বছর বসে দেখলেও শিখবেন না যতক্ষণ না নিজে উঠে একবার চালানোর চেষ্টা করবেন। আর যদি এখনো মনে সন্দেহ আসে আমি কি আসলেই পারবো, তখন একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ বলেছেন যে জায়গায় তোমার রিজিক রাখা হয়েছে সেই কাজটা তোমার জন্য সহজ করে দেওয়া হবে। আমরা নিজেরাও জানি না আমাদের রিজিক ঠিক কোথায় লুকিয়ে আছে, তাই চেষ্টা চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ একটা না একটা দরজা খুলবেই। তো ভাইজান, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এমন বাস্তব তথ্যভিত্তিক বিজনেস আইডিয়া পেতে SSS মোটিভেশন চ্যানেলটি
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।